পাশাপাশি আমরা এই কথা বলছি যে কেন আমরা এই থ্রেড কালচারের এগেনস্ট। আমরা দেখলাম যে ক্যাম্পাসগুলোতে এই আন্দোলন 2-2.5 মাসের যে আন্দোলন যেটুকু আমরা করতে পেরেছি, আমরা ক্যাম্পাসে দেখতে পেলাম যে কি পরিমাণ অপসংস্কৃতি অপচেষ্টার জায়গা এই ক্যাম্পাসগুলোতে ছিল। একজন ছাত্রী কোনোভাবে এই কথা বলতে পারছে না, মুখ ফুটে বলতে পারছে না যে আমরা সমাজের কাছে চিকিৎসক হিসেবে কোন চিকিৎসক প্রডিউস করতে চলেছি, আমরা কোন সংস্কৃতির জন্ম দিতে চলেছি। একজন চিকিৎসকের চরিত্র যদি এই পরিবেশের মধ্যে গড়ে ওঠে, তাহলে এই চিকিৎসক দ্বারা পরবর্তী সমাজ কি পাবে। তাহলে এই জায়গা যদি আমাদের ক্যাম্পাসগুলোতে থেকে যায়, এই ক্যাম্পাসগুলোতে থাকে, তাহলে আমরা কোন পরিস্থিতির সম্মুখীন হব। আমরা নবান্নের সভাগুলো দেখতে পেলাম যে শিক্ষা সেক্রেটারি স্যার, চিফ সেক্রেটারি স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার সেটাকে অ্যাড্রেস করছেন। কি বলতে চাইছেন? কলেজের স্বাধিকার নেই? একটা ইনস্টিটিউশনের কোনো অটোনমি নেই? একটা কলেজ একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল এমএসপির কোনো ক্ষমতা নেই? তাহলে আমরা কার অভিভাবক হিসেবে কার কাছে থাকবো? বাবা মার কাছ থেকে একটা ছাত্র যখন এই কলেজে এসে ভর্তি হচ্ছে, বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হচ্ছে, তখন তার অভিভাবককে, তাহলে তখন যদি তার অভিভাবক হিসেবে কাউকে পেতে হয়, তাহলে কলেজের কাছে ছাত্র শিক্ষক সম্পর্ক গড়ে তোলা, একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য একটা কলেজের অটোনমি থাকা আমরা প্রয়োজন বলে মনে করি। স্বাধীনতা আন্দোলনের চিন্তা থেকে যদি আমাদেরকে চিন্তা করে দেখতে হয়, তাহলে শেয়া প্রসাদ মুখোপাধ্যায় কি বলছেন, শেষ রক্তবিন্দু অব্দি আমি আমার ক্যাম্পাস রক্ষা করবো অ্যাজ এ ভিসি হিসেবে। তাহলে এই ছিল স্বাধীনতা আন্দোলনের মূল স্রোত, মূল মন্ত্র। তাহলে আজকে ক্যাম্পাসের লড়াই সেই ইংরেজ শাসনের বিরুদ্ধের মতন লড়াইয়ের একটা জায়গা দাঁড়িয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই লড়াই লড়বে বলে আজকে দৃঢ় সংকল্প। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজকে আপনাদের এই গণকনভেনশনের ডাক থেকে আমরা জানতে চাইছি যে ক্যাম্পাসের স্বাধিকার রক্ষার জন্য নাগরিক সমাজ তার কি ভূমিকা মনে করে। তাহলে কলেজে ক্যাম্পাসে বিভিন্ন মেডিকেল কলেজের অভ্যন্তরের বাইরেও আপনার ক্যাম্পাস, আপনার কাজের পরিবেশ, আপনার কাজের জায়গাকে যদি সুরক্ষিত করতে হয়, তার স্বাধিকার যদি রক্ষা করতে হয়, তার স্বাধিকারের যে অপসংস্কৃতির যে বাঁধন আছে, সেই বাঁধনকে যদি ভেঙে দিয়ে একটা সুন্দর সুশীল সমাজ গড়ে তুলতে হয়, এই গণকনভেনশন নাগরিক সমাজের সেই ভূমিকাকে ওয়েলকাম করছে। নাগরিক সমাজের সেই দায়বদ্ধতাকে আজকে আমরা একটা নতুন পথ, আমার মনে হয় যদি এই আন্দোলন দেখিয়ে দিতে পারে, তাহলে হয়তো সুন্দর ক্যাম্পাস ছাড়াও সুন্দর সুশীল সমাজ আমরা গড়ে তুলব। আমার বক্তব্য দেওয়ার দিন আজ নয়, আপনারা বলবেন। আমার সহযোদ্ধা দেবাশিস দাকে বলবো সংক্ষিপ্ত তার বক্তব্য রাখার। অনেকটাই শুরুতে গণকনভেনশনের শুরুতে সহযোদ্ধা অনিকেত বলল, পুরনো কথা। আজকে একটা বড় সময় পেরিয়ে আজকে একটা গণকনভেনশন হচ্ছে। ঠিক যেমন অনিকেত বলল, এরপরে আমরা যে লড়াই লড়বো, একসাথে লড়বো। জুনিয়র ডাক্তার শুধু নয়, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আজকে আপনারা সবাই যারা রয়েছেন, নাগরিকরা, সবাই মিলে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে লড়বো। কিন্তু প্রথমেই কথা বলতে গিয়ে না পুরনো বেশ কিছু কথা মনে পড়ে যাচ্ছে, যে কথাগুলো ছাড়া হয়তো শুরু করাটা সম্ভব নয়। অনেকের কথা বলতে গিয়ে বলছিল যে আমাদের এই 75 দিন, 76 দিন, 77 দিন দিনের হিসেব নেই আমাদের। 9 তারিখের যে ঘটনায় আমাদের যে একদম সত্যি কথা বলতে, প্রথম যখন আমরা ঘটনাটা শুনছি, প্রথম যে মুহূর্তে ঘটনাটা শোনা, আমরা না কেউ বিশ্বাস করতে পারিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। আপনারা অনেক সময় এতদিন পরে এসেও আমাদের অনেককে জিজ্ঞাসা করেছেন যে কোথা থেকে তোমরা জোর পাচ্ছ, কোথা থেকে তোমাদের এত রাগ, কোথা থেকে এত দুঃখ। ওই দিনকে ওই যে অবিশ্বাস, ওই যে আমরা ভাবতে পারিনি যে একটা ডিউটি রুমে, অনকল রুমে, যেখানে একজন ডাক্তারের সব থেকে সেফেস্ট প্লেস, সেখানে কোনো একজনের সাথে এরকম ঘটতে পারে। এবং এরকম ঘটার পর তারপর সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য পুলিশ প্রশাসন বলুন, স্বাস্থ্য প্রশাসনের একটা অংশ বলুন, তারা এরকম অ্যাক্টিভলি সেখানে যুক্ত থাকতে পারে, এটা আমরা দূরতম ভাবনাতেও পরিকল্পনা আমরা ভাবতে পারিনি। সেই যদি বলেন যে কিসের জোরে আমরা চলছি, একটা ন্যায় বিচার ছিনিয়ে আনার আন্দোলন, অনেকে আমাদের বলেছেন আপনারা যে এত দিন হলো, এত দিন তোমরা রাজপথে, এতদিন নানা কিছু করছো, মিছিল করছো, মিটিং করছো, অভিযান করছো, আমরণ অনশন করেছে আমাদের সহযোদ্ধারা। তারপরেও
ঠিক যতদিন না না এই পরিবেশটা আবার ফিরিয়ে আনতে পারবো, যেখানে আমি বা আমার কোনো একজন সহকর্মী কাজের জায়গায় যখন ফিরতে পারবো, যে এইরকম একটা সম্ভাবনা অন্তত হবে না যে আজকে রাতে আর একটা অভয়া ঘটে যেতে পারে। আর একটা অভয়া ঘটে গেলে সেই কলেজের প্রশাসন বা পুলিশ প্রশাসন মিলে আবার সেটা তথ্য প্রমাণ চাপা দেবে না। এটা সুনিশ্চিত করার আগে অবধি না আমরা এই লড়াইটা থামাতে পারবো না। এই লড়াইটা আমরা শুধু আমরা নয়, আমার কোনো না কেউই আপনারা থামাতে পারবেন না। এই আন্দোলনটা ঠিক তবে থেকে আমরা একদমই মনে করি না যে প্রথম দিনে যে আন্দোলন শুরু হচ্ছে সে আন্দোলন অবশ্যই আরজি করের বুকে বা বাকি মেডিকেল কলেজের বুকে কিছু পিজিটি ডাক্তার, কিছু জুনিয়র ডাক্তার, ইউজি ছাত্রছাত্রী মিলে শুরু করছে, কিন্তু একই সঙ্গে এই আন্দোলন আলাদা করে কেউ শুরু করছে এটা আমাদের মনে হয় না। সবাই একসাথে এই আন্দোলন শুরু করেছে। আমাদের মনে আছে সেই 14 তারিখের কথা, যে 14ই আগস্টের কথা, যেদিনকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাত দখল করেছিলেন, রাস্তায় নেমেছিলেন এবং একদম এই জায়গা থেকে করেছিলেন যে এই ভয়াবহ ঘটনা, এই ঘটনার বিরুদ্ধে যদি আমাকে মুখ খুলতে হয় আমাদের স্পেস অকুপাই করতে হবে, রাতের যে জায়গা, রাতের রাস্তা আমাদের দখল করতে হবে। মেয়েরা বেরিয়েছিলেন, সকলে বেরিয়েছিলেন এবং কি ঘৃণ্য ঘটনা, ভাবুন কি ভয়ানক ঘটনা, সেই রাতের সুযোগে কিন্তু আরজি করে ভয়াবহ একটা হামলা হয়েছিল, যে হামলার কিনারা আজ অব্দি হয়নি। ঠিক যেমন 9 তারিখের ঘটনার কোনো কুল কিনারা সিবিআই এখনো করতে পারেনি, 14 তারিখ যে হামলার ঘটনা সেই ঘটনাও কিন্তু একই রকম ঘটনা। তাদের প্রাথমিক যাদের ধরেছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু খুব ভালো করে জানি যে 14 তারিখের হামলা ঠিক কেন হয়েছিল। এক হয়েছিল আন্দোলনকে থামাতে, দুই হচ্ছে মারাত্মকভাবে ভয় দেখানোর জন্য যাদের নাম, এই যে আরজি করের বুকে যারা প্রথম আন্দোলনটা সংগঠিত করছিল, অনেকে দাসপাক, অতনু, এদের নাম ধরে ধরে ডাকা হয়েছিল সেদিনকে, যেদের খুন করা হবে। সেই চিৎকারগুলো আমাদের মনে আছে, এখনো আমাদের মনে আছে। আমরা এতদিন পরে গেলেও কেউ যাতে না ভাবে যে সেগুলো আমাদের মন থেকে হারিয়ে গেছে। আমরা লড়াই থেকে অনেকটা দূরে চলে এসেছি। আমরা লড়াই থেকে হ্যাঁ অনেক কিছু পেয়েছি, অবশ্যই এই লড়াই থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু পাওয়ার অনেক অনেক কিছু বাকি আছে। এই সাহসগুলো যাদের ছিল, এই সাহসগুলো কাদের ছিল? আজকে আমরা জানতে পারছি, আজকে যখন এই গণকনভেনশন চলছে তখন ভুইপোরের মতো একটা সংগঠন নাকি তৈরি হচ্ছে। আমরা জানছি থ্রেড কালচারের সাথে যুক্ত ছিল যারা, সেই সব যাদেরকে আগের দিন আমরা বলেছিলাম যে যারা এক একটা নটোরিয়াস ক্রিমিনাল, যারা শুধু আরজি কর নয়, যারা প্রত্যেকটা কলেজে একদম শাসক দলের ছত্রছায়া থেকে থ্রেড সিন্ডিকেট গুলো চালায়, তারা আজকে নতুন একটা সংগঠন করে নাকি প্রেস বাইট করছে প্রেস ক্লাবে। আগের দিন মিটিং এ আমরা দেখেছি বলা হচ্ছে, মিডিয়া বন্ধুরা ক্যাপশন চালাচ্ছেন যে এতদিন পর প্রতিপক্ষ পেল জুনিয়র ডাক্তার। আমরা বলছি যে এই জুনিয়র ডাক্তাররা এতদিন যদি এই আন্দোলনটা করতে চাইতেন তাহলে তারা এতদিন সামনে আসেননি কেন? তারা কোনোভাবে ভাবছেন যে আজকে যে অনশন কর্মসূচি ছিল, আমার অনশন ছিল, সেখান থেকে অভয়ের বাবা মার কথা ভেবে তার রিকোয়েস্ট রেখে আমরা যখন উঠে এসেছি, একটা ভাবে আমরা যখন আন্দোলনকে আরো তীব্রভাবে, ক্রনিক ভাবে, আরো দীর্ঘস্থায়ী ভাবে চালানোর চেষ্টা করছি, তারা ভাবছে বুঝি আন্দোলন গতি হারিয়েছে, তাই তারা এই সাহস দেখাচ্ছে। আমরা বলছি সাহসটা আমরা এক প্রকার হুঁশিয়ারি দিচ্ছি, হুঁশিয়ারি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার মনে হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে এই যে ঠিক অনেকেই যে কথাটা বললো, ক্যাম্পাসে আমাদের এই লড়াইটা এতটাই জোরসোরে গড়ে তুলতে হবে যাতে এই থ্রেড কালচারের মাথা তুলতে না পারে, এটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমরা যখন একটা আন্দোলন শুরু করেছি, আমরা বারবার বলেছি যে আমাদের এই আন্দোলনের লক্ষ্য আর একটা অভয়াতে না হতে পারে। এই ধরনের লোকেরা যদি না থাকতো, আজকে যদি সন্দীপ ঘোষের মতো লোক প্রিন্সিপাল না হতো, আজকে যদি আশিস পান্ডের মতো লোক, যে সিবিআই যাকে গ্রেফতার করেছে, তারা যদি না থাকতো, আজকে তার সঙ্গপাঙ্গরা গিয়ে একটা সংগঠন খুলে প্রেস বাইট দিচ্ছে। এতটাই দুরবস্থা। এতদিন আন্দোলনের পর এই দিনটা দেখতে হবে আমরা অন্তত কখনো ভাবিনি। এটা অত্যন্ত লজ্জার একটা দিন বলে আমরা মনে করি, কিন্তু ঠিক আছে, এটা খুব অস্বাভাবিক এটা আমাদের মনে হয় না। এর প্রস্তুতি কিন্তু পিছনে পিছনে চলছিল। এর আগেও আমরা দেখেছি এই যাদের সাসপেন্ড করা হয়েছিল তাদেরকে আগে শেষ যে নবান্নের যে মিটিং, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এক প্রকার তাদের পক্ষ নিয়েছেন। আমরা দেখেছি এই লোকেরা পিছনে পিছনে গিয়ে পুনর্বাসনের সাথে মিটিং করে এসেছে। ফলত কে রয়েছে পিছনে, কি রয়েছে, এবং তাদের প্রতিহত করতে গেলে, গণতান্ত্রিক আমাদের লড়াইটা চালাতে গেলে আমরা যে লড়াইগুলো চালাতে পারবো। এবং আরো একটা কথা, আমরা যখন বারবার বলছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার একটা ঘুম ধরা ছবি আমরা কিন্তু সামনে এনেছি।
আমাদের যে দাবিগুলো ছিল, যে 10 দফা দাবি, যে 10 দফা দাবিতে আমাদের আন্দোলন চলেছে, এক অভয়ার ন্যায় বিচার এবং বাকি 10 দফা দাবির যে 9 দফা, সেটা সবকটাই আর একটাও যাতে অভয়া না হতে পারে তার সাথে সম্পর্কিত। সেগুলো কোন জায়গায় জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত, কোন জায়গায় বাকি ভয়ের রাজনীতি সংক্রান্ত গণতন্ত্রের সাথে সম্পর্কিত, আমরা বারবার বলেছি। সেই দাবিগুলোকে সামনে রেখে আমাদের সহযোদ্ধারা ডক্টর অর্ণব, ডক্টর সায়ন্তনী, ডক্টর পুলস্ত, ডক্টর স্নিগ্ধা, ডক্টর অলোক, আমি সব নাম, ডক্টর সৌভিক, ডক্টর তনয়া, ডক্টর অনুষ্ঠুপ, এরা মানে আমরণ অনশনের মতো রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছেন। আমরা দেখেছি তারপরেও গোটা পুজো কেটেছে। আমরা বারবার বলেছিলাম যে উৎসবে এই ন্যারেটিভ গুলো আমার মনে হয় আজকে একবার বলা উচিত, যদিও আমরা বারবার বলেছি তবু একবার বলা উচিত। যে বারবার বলা হয়েছে, ওই দিনকে মিটিং এও বলেছেন যে পুজোর মধ্যে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আমরা যে আন্দোলন করেছি, যে আন্দোলন হয়েছে, আমরা নাকি উৎসবকে একেবারে বাধা দান করেছি। আমরা উৎসবকে বাধা দান করিনি, কিন্তু আমরা শুধু বলেছিলাম আমাদের যে মানসিক অবস্থা, আমরা যে জায়গায় রয়েছি, আমরা হয়তো উৎসবে ফিরতে পারবো না। প্রতিবাদটাই আমাদের কাছে উৎসব, দ্রোহ আমাদের কাছে উৎসব। আমাদের কাছে প্রতিবাদের ভাষাটা সমাজের কাছে ছড়িয়ে দেওয়া, এটা আমাদের কাছে উৎসব। তার ফলেই কিন্তু আমরা মনে আছে যে এবারের গোটা পুজো আমরা কাটিয়েছি ধর্মতলায়। এখানকার প্রত্যেকটা মানুষ, শুধু এখানকার মানুষ নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষ কিন্তু ওখানে এসেছেন। সেখানে ঠিক যেমন এখানে অনেকে উপস্থিত আছেন, বর্ধমান থেকে আমার সেই দিদিমা যে হুইল চেয়ারে করে ওখানে এসে বসেছিলেন, যে শেফ দাদা যে সারাক্ষণ ভারতের পতাকা হচ্ছে চড়িয়েছেন, যে নন মেডিকেল আমাদের ভলেন্টিয়ার বন্ধুরা যারা সারাক্ষণ ওখানে আমাদের ঢুকতে যাতে অসুবিধা না হয়, এত ভিড়ের মধ্যে অসুবিধা না হয়, তারা হেল্প করেছেন। যে সিনিয়র ডাক্তাররা সারাক্ষণ মানে অভিভাবক সুলভ উদ্বেগ নিয়ে ছুটে গিয়েছেন, যে বাবা তোরা এরকম করিস না, তোরা একটা কথা শোন, শুনবে না কথা, এরা শুনবে না। তারা একদম অভিভাবক সুলভ কথা হিসেবে গিয়ে বলেছেন যে অনশন করছিস, খাচ্ছিস না, এই ছেলে মেয়েগুলো এরকম হচ্ছে, শুনবে না। কিন্তু তারপরে অনশনকারীরা মানসিক জোর দিয়ে কিন্তু একটা মানে হিরোইক ব্যাটেল লড়েছে, আমরা বলতে চাই। মানে এই যে লড়াই, এই লড়াইটা যে লড়াই আজকে তারা 17 দিন ধরে একটা আমরণ অনশন করলো, এবং শেষত আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ, তার সঙ্গে অভয়ার মা বাবা, তাদের কথা শুনে আমরণ অনশন আপাতত তারা প্রত্যাহার করলো এবং আন্দোলনকে একটা দীর্ঘতর এবং তীব্রতর ভাবে আমরা এগিয়ে নিয়ে যাব বললাম, তারা বললো এবং আমরা বললাম। এই জায়গাটা কিন্তু ধরতে হবে যে বারবার যদি একটা জিনিস মনে হয়, এর আগে আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সময় যখন আমরা অবস্থান তুলে নিয়েছিলাম, লোকের মধ্যে প্রশ্ন জেগেছিল তাহলে কি আন্দোলনটা শেষ হয়ে গেল? একই প্রশ্ন আমরা পেয়েছিলাম। ঠিক আবার ধর্মতলায় যখন আমরণ অনশন এইরকম একটা কর্মসূচি, আমরা যখন সেটাকে অভয়ের মা বাবার কথা ভেবে প্রত্যাহার করলাম তাদের রিকোয়েস্টে, আবার এই সেম প্রশ্ন শুধু আমাদের মধ্যে নয়, জনগণের মধ্যে মিডিয়া বন্ধুরা বারবার জিজ্ঞাসা করছে তাহলে কি আন্দোলন শেষ হয়ে গেল? কোনোভাবেই না, আন্দোলন কোনোভাবেই শেষ হচ্ছে না। আমরা প্রথম দিন থেকে বারবার বলেছি, অভয়ার ন্যায় বিচার যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারবো, অভয়ার ন্যায় বিচার যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারবো, ততদিন এই আন্দোলন চলবে, একইভাবে চলবে, একই বেগে চলবে, বরং তীব্রতা আরো বাড়বে, আরো বেশি দূর আমরা ছড়িয়ে যাব। এটা শুধুমাত্র কলকাতায় নয়, শুধুমাত্র মফস্বল নয়, আমরা জেলায় পৌঁছবো, আমরা গ্রামে পৌঁছবো, প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছাবো, প্রত্যেকটা জায়গায়। আজকে আপনারা জানেন এখানে আজকে কনভেনশন হচ্ছে, আপনারা জানেন অভয়ের নিজের যে কলেজ, কল্যাণী জেএনএম কলেজ, সেখানে একটি কনভেনশন হওয়ার কথা ছিল। খুব অদ্ভুত কথা, আপনারা জানেন যে সেখানে বলা হয়েছে যে ডানা, যে সাইক্লোন, তার জন্য নাকি বিদ্যুৎ সংরক্ষণ ইত্যাদি অজুহাত দেখিয়ে সেই কনভেনশনটা বাতিল করা হয়েছে। আমরা আজকের এই কনভেনশন থেকে বলতে চাই যে আগামী দিনে ওই কল্যাণীতে সহ প্রত্যেকটা জায়গায় আমরা এর থেকেও বড় ভাবে গণ কনভেনশন করব এবং আমাদের আন্দোলনের ভাষা আমরা ছড়িয়ে দেব। এভাবে গলা টিপে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা বন্ধ করা যায় না। আরো বহু জিনিস, রিসরায় আজকে মানবাধিকার কর্মীদের একটি কনভেনশন ছিল, সেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে কিছু লোকেদের আমাদের বলতে যাওয়ার কথা ছিল, সেটাও শুনছি বাতিল হচ্ছে। এরকম নানা জিনিস কিন্তু ঘটছে, কিন্তু এইভাবে প্রতিরোধের কণ্ঠরোধ করে কিন্তু এইভাবে আন্দোলন থামানো যাবে না। বেশি কথা বলার আমার মনে হয় খুব অবকাশ নেই। একটাই কথা বলার যে আজকে যারা এসেছেন, আজকে প্রত্যেকে যারা এসেছেন এবং বহু মানুষ আসতে পারেননি, বহু মানুষ রয়েছেন, একটাই কথা বলার, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা আমরা মনে করি একটা নাগরিক আন্দোলন, গণ আন্দোলন,
এবং এর নেতৃত্বে শুধুমাত্র জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এরা রয়েছে এটাও আমরা মনে করি না। আমরা মনে করি এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিক, শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষের একসাথে নেতৃত্বেই কিন্তু এই ভবিষ্যতের আন্দোলন চলবে। এই আন্দোলন চলবে আপনাদের প্রত্যেকটা মানুষের কথায়, প্রত্যেকটা মানুষের ইনপুট হবে। আজকে গণকনভেনশনের অন্যতম উদ্দেশ্য কিন্তু এটা, আপনারা প্রত্যেকে আসবেন, আপনারা মতামত দেবেন। আমরা বেশ কিছু কর্মসূচি ভেবেছি, কিন্তু আমাদের ধারণা যে এক্ষুনি এই কনভেনশন থেকে আমরা সবগুলো কর্মসূচি আমরা ঘোষণা করব না। অনেক কর্মসূচি রয়েছে, আপনারা জানেন প্রত্যেক জায়গাতেই যখনই আমরা কনভেনশন করেছি, সেটা এর আগে মেডিকেল কলেজ বা এসএসকেএম, সেখান থেকে আমরা বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেছি। আপনাদের বলে রাখি, এই কথা জানানোর জন্যই, মানে জাস্ট এইটুকু আশ্বস্ত করার জন্য যে যাতে কেউ না মনে করে নেয় যে আমরা আন্দোলন থামিয়ে দিয়েছি। আন্দোলন ক্যাম্পাসে ক্যাম্পাসে যেমনি আমরা লড়বো, রাজপথেও আমরা লড়বো। সামনে আমরা সিবিআই এর যে ভূমিকা, সিবিআই ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন করেছি। আমরা সামনের বিভিন্ন দিনে, আমরা দিন এখনো ঠিক করিনি, আমরা সিজিও কমপ্লেক্স অভিযানের কথা ভাবছি, আমরা করব সেটা। আগামী 9 তারিখ যেদিন 3 মাস পূর্ণ হবে এই নারকীয় ঘটনার, সেই দিনকে আমরা এখনই বলছি না কি কর্মসূচি, কিন্তু বড় করে যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তকে জুড়ে আমরা কোনো কর্মসূচি নিতে পারি সেটা আমরা আলোচনা করছি। আমরা যত সময় জানিয়ে দেব আমাদের কর্মসূচি আমরা ভাবছি, এবং লিগাল পথে আমাদের বহু লড়াই লড়তে হবে। আপনারা জানেন আমাদের যে শত্রুপক্ষ, তারা এরপর দাঁড়িয়ে নানাভাবে আইনের নানা জায়গায় গিয়ে আমাদের একটাভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। লিগাল ব্যাটেলটা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমাদের মনে হয়। আমরা আইনি পথে লড়বো। তো এই নানা দিকগুলো কিন্তু অবশ্যই রয়েছে, এবং আমরা আশা করব এই এতদিনের আন্দোলনে ঠিক যেমন আমি আলাদা কোনো ক্যাটাগরাইজ করছি না, কোনো সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অভিনেত্রী, বুদ্ধিজীবী, আইটি কর্মী, ডেলিভারি শ্রমিক, আমি কোনো আলাদা করছি না। প্রত্যেকটা মানুষ শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রেমী মানুষ যেভাবে পাশে থেকেছে অভয়ের ন্যায় বিচার পেতে, আর একটা অভয় যাতে না হয় তা সুনিশ্চিত করতে, এবং আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার যে ঘুম ধরা অবস্থাটা আমরা বের করে আনতে পেরেছি, সেটাকে আরো বেশি চোখে আঙুল দিয়ে আমাদের জনস্বাস্থ্যমুখী বেশ কিছু দাবি দাওয়া আমরা ছিনিয়ে আনতে পারবো, এবং সবাই একসাথে আন্দোলন করে আমরা এই দাবিগুলো ছিনিয়ে আনতে পারবো। এটুকুই আমরা মনে করি। নমস্কার। এটা তথ্যগত ত্রুটির জন্য ক্ষমা চাইছি। ভিসি আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন, শ্যামসী মুখোপাধ্যায়। একদমই তাই, আন্দোলনের শেষ থাকে না কখনো, শুধু শুরুয়াত থাকে। অনেক ধন্যবাদ ডক্টর অনিকেত মাহাতোদা এবং ডক্টর দেবাশিস হালদার দাদাকে। এবার ডেকে নেব ডব্লিউবিজিডিএফ এর প্রতিনিধি ডক্টর সপ্তদীপা চক্রবর্তী দিদিকে এনআরএস মেডিকেল কলেজ থেকে। শুরুতেই সবাইকে স্বাগত ও কুর্নিশ জানাই। আমি আজ ডব্লিউবিজিডিএফ এর পক্ষ থেকে আমার বক্তব্যটি ইংলিশে রাখবো, কারণ আমরা চাই যে দেশ বিদেশ সব জায়গায় যেন আমাদের বার্তা ছড়িয়ে পড়ে। In the last 3 months, we have been brought to such a situation where the values of our society, democracy, and humanity has become a big question. On the 9th of August, a woman was brutally raped and murdered in her workplace. As the days passed, we have realized how the institutions of human civilization that we have created have become totally dysfunctional. The very fact that this heinous crime would take place, the deliberate investigational hurdles, the need to ask for justice on the streets, all of these are proof that all these institutions that we have created are completely dysfunctional. Additionally, we are also faced with a very slow system that delivers justice and administrative resistance to our protest. We have seen it all in the last 3 months. We also learned about some horrific incidents of rape and murder. Murshidabad, Joynagar, has proved to us how the age of the victim is immaterial.
that any heinous crime can happen to anybody, anytime, in any situation. Do we call this human progress? Or are we deluded enough to substitute technological advancement and call it human progress? Has there been any progress at all? We should be asking ourselves. The irony is really in the fact that all of these incidents occurred while we were hitting the streets, while we were protesting on Rajpath, crying for the justice for Abhaya. However, amidst this hopelessness, in this journey to seek justice, we have found fearlessness that is infectious. We have found the existence of strong spines. We have found the strength to fight hand in hand against all adversities. We have found the warriors who echoed the song of justice with us at Shastri Bhavan, CGO, Lal Bazar, Dharmatola. We have seen all heroes from all parts of our society. Standing at this juncture, if we must evaluate what have we gained, we must begin with the justice for Abhaya. There has been an organized attempt at hushing up the case by cremating her body in a very hasty manner, contaminating and vandalizing the crime site, suppressing protesting voices, and explaining the crime by arresting only one accused. This people's movement has successfully brought light onto this narrative that this is but an institutional murder. More specifically, we believe that the arrest of ex-principal Arjikor, suspension of a few heads of threat culture, and the CBI investigation details that the Supreme Court has observed to be deeply disturbing are all the ripples of our movement and resistance. The removal of CP Kolkata, the arrest of OC Tala Thana, removal of DME and DHS, and the historic lifting of barricade at Lal Bazar are strong reminders of the fierce power of the people of West Bengal. Though we must admit that this is only the tip of the iceberg and a long battle awaits us. The last CBI report seemed to be a farce, and we are waiting for the truth to come out in the next hearing. We want to make this loud and clear that we shall fight until the last stone is kept unturned. We shall fight until then. We also want to make our stand firm that we, the people, are determined to create an environment where no Abhaya can happen. Together, we advocated through our subsequent 9 demands how a sense of external as well as internal security is instrumental for the smooth functioning of the healthcare delivery system that intertwines doctors and patients. We had advocated for initiating recruitment, centralized referral system, and bed vacancy monitoring, all of which are directly essential for patient care. It is very important to reiterate that absence of these facilities causes harassment to the patients and relatives, and in turn distressed patient party subjects the healthcare professionals to violence for something that is actually a systemic failure. We advocated for a democratic environment within the college campuses and initiation of inquiry against those alleged in propagating threat culture, as we believe that the incidence of Abhaya is but a culmination of all of this. We advocated for the removal of Principal Health Secretary, as we have documented evidence pointing towards administrative failure for his position, and we have submitted the documents to the Honorable Chief Minister, and we are awaiting appropriate action. We want to make it very clear that we demand justice that is both retributive as well as preventive. Our brave warriors went on a hunger strike for 18 days, consuming only water. Their health deteriorated, but never their will, never their smile. What we have witnessed is an ocean of love and support from everyone, praying for them and hoping that the government takes a humane view of the matter and addresses them urgently, as all our demands had been clearly formulated and are justified in resonating with the preventive justice of Abhaya-like incidents. We spent Durga Pujo sloganeering, Utshov da Biplab. We decided Biplab. We decided it's not celebration, it's revolution.
However, the government only responded after many days of their health worsening and only after we warned of being compelled to call a health strike if our demands were not met. They not only did not categorically respond to our very well-formulated demands and the emailed 10-point demands, but also did not inform us anything about the live streaming. There are two very crucial things to note here. First, that they did not seem it important that they should have taken the consent. This only points how demeaning it is to the people we represent, the dignity of the people we represent, how demeaning it can be. And second, on this very ground, several previous other meetings have been cancelled, have been rejected. Each of these, it is important to note here that each of these meeting opportunities have been created by spending a lot of blood and sweat of the people who have been protesting on the streets. So what was the point in rejecting those meetings on the very same ground? We must think and sit on these. However, what this live streaming has actually done very lucidly is it has established what an intimidating body language looks like, including the principals of the various medical colleges. And we should remind ourselves, all of them are learned assets of our society. Everybody in that meeting was subjected to an intimidating body language. What should we call this? How should we address this? Let the people decide. As we have gathered here today in this mass convention, representing the people who have bruised their feet, walking the Rajpath, crying for Abhaya's justice, we want to know from the people on ways to take our movement forward, stronger and more resolute than ever. We want to learn from this collective experience. Together, we believe we can create a new tomorrow, where justice won't be a farce and power would come with some sense of responsibility, not a tool to be abused. Till then, we fight. We fight because we must. We fight because we are answerable to generations that are following. We fight because we cannot leave back a world that is patriarchal and abusive. We fight until then. They are going to try to crush our voices, divide us, allure us, threaten us. But we look them in the eye and tell them, you can cut all the flowers, but you cannot keep spring from coming, can you? অসংখ্য ধন্যবাদ সপ্তদীপা। এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট মিস্টার পার্থ সারথী সেনগুপ্ত স্যারকে। প্রথমেই উপস্থিত সমস্ত সংগ্রামী মানুষকে আমার নমস্কার জানাই। দ্বিতীয়ত একটা জিনিস বলি, প্রথমে আমার যেটা উঠতে উঠতে মনে হলো, সবাই আপনারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, এবং এই কথাটা বলার অপরাধে ত্রিধারার পুজো মণ্ডপ থেকে কিন্তু পুলিশ ধরে নিয়ে এবং এদের জামিনের জন্য যখন আদালতে আবেদন করা হলো, বিচারপতি দেখে বলেন
এটা অভিযোগ, আপনারা কি পেয়েছেন? কিন্তু আমাদের বাংলায় বলে চোরায় না শোনে ধর্মের কাহিনী। সুতরাং কিন্তু কানে জল যায় না। আরেকটা জিনিস আমাকে খুব নাড়া দিয়েছে, সেটা হলো প্রথমবারে যখন জুনিয়র ডাক্তাররা দাবি করলেন লাইভ স্ট্রিমিং হোক, সেটা তারা সাবজুডিস হবে না। ডাক্তার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন সত্যি কি এটা সাবজুডিস হয় না? নিশ্চয়ই হয়। সুপ্রিম কোর্টের মামলাটা যদি লাইভ স্ট্রিমিং হতে পারে আলোচনা হবে না। দ্বিতীয়ত, আচ্ছা যদি মুখ্যমন্ত্রী বলেছেন অবিশ্বাস করার তো এমনি কোনো কারণ নেই। আচ্ছা, Well, Shirub, I was definitely expecting this game to be of a doctor, but I was not expecting this game to be a doctor. তাহলে পরের দিন যখন লাইভ স্ট্রিমিং হলো, আমার একটা ছোট্ট প্রশ্ন, Early in the stage, কোন the both মামলার teams had জন্য এটা আটকে scored a ছিল goal আগের দিন? each. তো এর মধ্যে কোন মামলাটা হয় না? It would be some kind of difficulty for East Bengal to acclimatize in this weather, since the fact they just arrived a day or two এবার যেটা before. বলি don't সেটা really হচ্ছে have the time to get যে going here because the stakes are এই really লাইভ high. স্ট্রিমিং Only আমাদের one অনেক team will কিছু advance শিখিয়ে to the দিয়েছে। quarterfinals. আমি সেই Quarterfinals from the group মেয়েটিকে stages, so খুঁজছিলাম they have to get যে hit the ground running, and that's মুখ্যমন্ত্রী what যখন বুঝিয়েছে they did. But Marko Ivanovic, যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে অভিযুক্ত করে, আর প্রমাণ হয়ে গেলে দোষী বলে। Caught the ball for Ivan রাজ্যের Sante to make মুখ্যমন্ত্রী his run. He's always তাদেরকে leading with সাপোর্ট his দেওয়ার runs. জন্য They go the মিনিমাম coach কাণ্ডজ্ঞান of হারিয়ে ফেলেছে। East Bengal just arrived at the club. এইবার Is his যেটা third না বললেই game নয়, for East Bengal. সেটা হচ্ছে আমাকে Coach অনেকে Oscar প্রশ্ন করেছে। Williams. আমি সঙ্গে রাস্তায় নেমেছি, Paro FC do not আইনজীবীদের really মিছিলে অংশ have to নিয়েছি, rush. They মিটিংয়ে can অংশ play around নিয়েছি, from the back, try কিন্তু to make the East Bengal players আমি learn, পরিষ্কারভাবে run for the ball, let them grasp যে for air, এই আন্দোলন they'll get the chances. শুরুতেই সফল হয়েছে। Round is ecstatic. The কেন stadium is বলছি? ecstatic. বাঙালির যে মেরুদত্ত আছে Fans are এটা going আমরা all ভুলতে বসেছি। around. Your fans of Paro, your fans, supporters of East Bengal. You cannot wait. এই Watch জুনিয়র any ডাক্তাররা better game আমাদের than this. বুঝিয়ে দিয়েছেন Yes, fantastic start to the group stages, and I'm sure that's exactly the crowd that is gathered here at the Chanandar Stadium wanted, and everyone watching at home. আমাকে অনেকেই কয়েকদিন জিজ্ঞেস করছে, Beauty আচ্ছা about the তুমি তো আন্দোলনের Penalty প্রতি আছো, when আইনের লোক, বলো কি Ivan এই এতদিন Sante was আন্দোলনে fouled, কি he knew. পেলো? অভয়ার বিচার হলো? would be tackled by the defender. আর সেদিন আমরা লাইভ স্ট্রিমিং শুনলাম, এই অভয়া নিয়ে তো Was the moment বাকি সবই তো when the opposition কমিটি। player knew he had lost it. আমি Yes, exactly. That's why he had to go all in to try to get the ball, but then ডাক্তাররা আছেন, Asante তারা বুঝতে পারেন, feet. একটা সিমটম দেখে penalty. তারা রোগ So we নির্ণয় just saw the coach of Paro FC, Obhaya Palal is Sharma, symptom. the man who's been in the রোগটা club অনেক গভীর। initiation. He's always been the man who has turned things around for this club. There's a pass this time, stopped by the এই defender. সিমটমটা দেখে Clearance from লড়াই the শুরু box হয়েছে। once again. লড়াই যত শুরু হয় তত East Bengal অপরাধীরা trying to এক্সপোজ। get the ball, get things going. এই যে লড়াই Get the যেদিন momentum. শুরু হলো, It's a তার bit 4 dancing দিনের right now. মধ্যে Both teams need to পুলিশ settle down, আক্রমণ pass হয়ে, it around, এই find তো their footing, রায় পেয়েছি। and see if there is any more chink in the সুতরাং defense of the other team. ধরে দাও, To see, to feel, 4 to দিনের feel, মধ্যে get the সময় feel of the ball and মিটিয়ে গেল। take it from there on. We're still at 1-1 at the moment. The team's trying to get on ball, and that was a bit of a harsh challenge. Will be given a free kick এবং for. এটা মিটিয়ে ফেলার পরে সাত তো মিটিয়ে দিল। You can see there's Thomas 4 at the Suki. back at the moment for East Bengal. When they defend, they go 4 at the back.
That's And for at sure. times we can see that the captain পুরো slots সীমিত হয়েছে in the middle of আমাদের the লক্ষ্য to give some cover, and that's এবং how East Bengal আরেকটা are জিনিস lining যেটা up defensively so আমার far. মনে হয়েছে On the ball, Marco Ivanovic trying to pass সেটা the ball হচ্ছে again. Evans এই once again with আন্দোলনের his dangerous run. নিজস্ব গতি This আছে। was ambitious. যে গতিটা Tried to go low. খেলে হয়নি No bother to the keeper. Will just be a goal kick for East Bengal. He's definitely capable to hit one from there, but then he definitely had better options. One going forward, one from on his right hand side. Should have passed that ball. Better options on both sides. দখল করো তার তো 4-5 আমি নিমজি আমার কাছে স্টুডেন্টদের পড়েছিলাম 4-5 দুঃসাহসী করে EFC Challenge League says you can have as Without many double as block. foreign players, but you can only field 4 foreign players during the match. That gives the teams liberty to get in more foreign players, more foreign recruits. Meanwhile, it's headed clear. Throw in for East Bengal will be taken by Prabodh. Prabodh not going too forward. Can be seen his teammate is in front of him. Might be the reason. I guess the coaches have given some instruction from the touch lines to try to slow down the game a little bit, but then there's a cross coming in. So that's why they're trying to go back, trying to build it up from the back, trying to play it around, and then the results will come, like I said earlier. Well, it was a decent cross, but Dimantakos couldn't manage to get the right header in. It did strike him, but didn't get the direction he wanted. Paro trying to belt. যদি না থাকেন কি করে দেখলেন For যে a handball থেকে has দিয়েছে been given. Prabodh once again সুতরাং to আপনি win the position. আপনি যদি দেখে থাকেন সুতরাং East Bengal coach Oscar looking animated at the ভয় sidelines, আমাদের and I guess now the players have settled down, ডাক্তার বন্ধু ছিলেন playing it from যে the back. আজকে Paro ওরা 3টের সময় towards the left hand side, intercepted there by East Bengal. প্রতিকৃতির সামনে It's going to be a throw for East Bengal. সেটা They also known as the Red and Gold Brigade. That's the nickname, as their color of the jersey signifies. It was an important challenge by Ivan Sasante. He has been instrumental in this game. Ivan Sasante making around from the right. পরে Now it's Paro. Wonderful pass. Kazal, the captain, now moving in. It's a vicious shot. আজকে এখন বলে অনেক আমি And it just goes wide. What a moment of play this by Paro.